দর্শক, স্বাগত জানাচ্ছি কথোপকথনের আজকের পর্বে। আমাদের সাথে অতিথি হিসাবে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন ভাই। আমরা কথা বলবো তার সাথে। ভাইয়া, বর্তমানে রাজনৈতিক এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, কারণ দেশ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে চলছে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি আসলে কি বলতে চান? আমরা তো একটা বিশাল ফ্যাসিস্টের কবল থেকে মাত্র আমরা মুক্তি পাইছি, বা আমরা যেটা তৃতীয় স্বাধীনতা যেটাকে বলি। আমরা বিএনপি, বিশেষ করে বিএনপি গত 16-17টা বছর যে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবে ছাত্র জনতার যে বিপ্লব, যার চূড়ান্ত হাসিনার পতন, তো তারপরে স্বাভাবিকভাবেই দেশের একটা অবস্থার পরিবর্তন আসার পরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তো এবং সেটারও প্রায় 5-6 মাস কেটে যাচ্ছে। আমরা কিন্তু যে কোনো জিনিসই একটা স্টেবল গভর্নমেন্ট না থাকে, মানে এখন যেটা হচ্ছে যে আমাদের অতি দ্রুত, যেটা আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় আসলেই আমি মনে করি যে এই সবকিছু মোটামুটি একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা সম্ভব। কারণ হলো একটি নির্বাচিত সরকার যখন গণমানুষের ভোটের মাধ্যমে সবার অংশগ্রহণে একটি সরকার প্রতিষ্ঠিত হবে, তখন তার কিন্তু প্রত্যেকটা সেক্টরে তার যেভাবে কথা বলা বা কন্ট্রোল করার যে অবস্থাটা থাকবে, এই ক্ষেত্রে কিন্তু কিছুটা স্বাভাবিক কিছু গ্যাপ থাকবেই। আমি মনে করি যে যত দ্রুত সম্ভব একটি যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে যায়, তখন কিন্তু দেশ একটা, কারণ এই আমাদের এখন দিন যাবে বিভিন্ন দিকে মতবিরোধ, এই মত সেই মত, এগুলার কিন্তু সুযোগ নিচ্ছে ফ্যাসিস্টের। হয়তো সরকার পতন হয়েছে, কিন্তু তাদের দোসররা কিন্তু এখনো দেশে আছে, এবং তারা কিন্তু এই সবের সুযোগে কিন্তু বিভিন্নভাবে অস্থিরতা অরাজকতা সৃষ্টি চেষ্টা করছে বা করবে, এবং তাদের কাছে প্রচুর পরিমাণ অবৈধ টাকা আছে, যারা এই বিগত কিছু এই 16-17 বছরে তারা দেশ থেকে দেশের বাইরে নিয়ে গেছে, তাদের দুর্নীতির মাধ্যমে যে হাজার হাজার কোটি টাকা, এগুলো তারা এখানে এখন এইসব অরাজকতা সৃষ্টির পেছনে খরচ করবে। তো সবকিছু মিলে যত দ্রুত আমরা একটি নির্বাচনের দিকে যেতে পারি, একটি নির্বাচন হলে আমার মনে হয় যে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় আপনাদের দলীয় নেতা কর্মী বা বিভিন্ন কর্মীদের নামে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। আসলে আমরা বিভিন্ন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে আপনাদের আসলে কোনো পদক্ষেপ চলছে কিনা, বা কি ভাবছেন এটা নিয়ে? হয়তো কিছু জায়গায় কিছু অতি উৎসাহিত বা নব্য যারা হয়তো সেই টাইপের কিছু ঘটনা হয়তো বা ঘটছে, এবং সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকভাবেই খুব দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই ব্যাপারে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একদম জিরো টলারেন্স, মানে তার কথা হলো যে দেশের মানুষ যাতে কোনোভাবেই কোনো কিছুতে, আমাদের কোনো কর্মে, কোনো ব্যবহারে, কোনো কথায় যাতে মানুষ কষ্ট না পায়, মানুষ কোনো আমাদেরকে ভুল না বুঝে, বা কোনো কারণে অতীতে কোনো কর্মের সাথে, অতীতে যে ফ্যাসিস্টের যে কর্মকাণ্ড সেগুলোর সাথে যাতে আমাদের কোনো কর্ম কোনোভাবে না মিলে যায়। তো সেই ক্ষেত্রে এটা আসলে আর কিছু ধরেন বিএনপি লোক না, কিন্তু হয়তো তকমা দেওয়া হচ্ছে যে বিএনপি, এইরকমও হচ্ছে। আর আমাদের 2-4 জন যারা হয়তো এরকম পাওয়া যাচ্ছে, তাদের কিন্তু আপনারা দেখছেন বহিষ্কার, ইভেন আমাদের দলীয় প্রধান চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানের নির্দেশে কিন্তু 2-4 জনের বিরুদ্ধে দলের থেকেই মামলা করা হয়েছে, এরকমও কিন্তু উদাহরণ আছে। তো এই ব্যাপারটা আমার মনে হয় কিছু জায়গায় সঠিকভাবে আসছে না, তবে এই ব্যাপারে দল খুব সজাগ, এই ব্যাপারে কোনো আপোষ নেই। ফ্যাসিস্ট হাসিনা পতনের জন্য জুলাইয়ের যে গণ আন্দোলন হয়েছিল, এই গণ আন্দোলনে আমরা দেখেছি একটা ছাত্র জনতার ঐক্য খেয়াল করেছি আমরা, যে সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছিলেন। তো এখন এই ঐক্যের মধ্যে কিছুটা হলেও আমরা ফাটল দেখতে পাচ্ছি। কেন এই ধরনের ফাটল তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? আসলে সময়ের সাথে ফাটল দেখা দিচ্ছে, হ্যাঁ, মানে কিছুটা মতবিরোধ, এটা সবারই দায়িত্বশীল হইতে হবে। মানে যেমন আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু বলছে যে আমাদের মত ভিন্ন থাকতে পারে, পথ ভিন্ন থাকবে, কিন্তু উদ্দেশ্য কিন্তু যেটা হবে সেটা হলো দেশকে সবার আগে, দেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। এবং সেই ক্ষেত্রে যেমন আমরা চাচ্ছি
একটি সুন্দর নির্বাচন, আমরা একটি গণতান্ত্রিক সরকার যত দ্রুত প্রতিষ্ঠিত করা যায়। হয়তো কারো কারো ক্ষেত্রে এ ব্যাপারে দ্বিমত থাকতে পারে, তারা আবার হয়তো নির্বাচন সংস্কারের কথা আসতেছে এখানে, কিন্তু সংস্কার আপনি যখন একটি নির্বাচিত সংস্কার যেভাবে করতে পারবে তারা, হ্যাঁ এখানে সংস্কার আমরাও বলতেছি যতটুকু নির্বাচনের জন্য দরকার সংস্কার সেটুকু করেই তারা নির্বাচনের দিকে যেতে পারে। আপনি যদি টোটাল দেশে সংস্কার করতে চান, সেটার সময় এবং সেটার সক্ষমতা এই সরকারের আছে কিনা, বা সেই সময়টা মানুষ দিবে কিনা, দিতে চাচ্ছে কিনা, সেটাও তো বুঝতে হবে। অবশ্যই এই তো সবকিছু নিয়ে আমার কিছু, তবে ওই ঘুরে ফিরে কথা একটাই, যে আমরা যদি সবাই দেশের জন্য চিন্তা করি, তাহলে দেশের স্বার্থে আমাদের কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় না তেমন একটা সমস্যা আছে বা হবে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া কিছু ছাত্ররা যারা সমন্বয়কের ভূমিকায় ছিল ওই সময়, তারা এখন একটা নতুন রাজনৈতিক দল তৈরি করছে। তাদের এই নতুন রাজনৈতিক দল নিয়ে আপনার মতামত কি? না, দল তো যে কেউই করতে পারে, দল যে কেউই করতে পারে, এটা একটি গণতান্ত্রিক ব্যবস্থা। মানে আমার বা আমাদের যেটা কথা হলো, যে আপনি যখন দল করবেন অবশ্যই সরকারের থেকে কিংস পার্টির মতো কোনো পার্টি যাতে না হয়। মানে সরকারের, আপনি সরকারে আছেন, সরকারের ব্যবস্থাপনা, সরকারের সুযোগ সুবিধায় আপনি দল করবেন, এবং সেই দলের করতে যে আবার বিভিন্ন, আমি পূর্ব যেটা বলেছি যে স্বৈরাচারের দোষরা কিন্তু দেশে বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে বা বিভিন্ন ভাবে আছে, সেই সুযোগে তারা সেখানে সেই সুযোগগুলো পাবে কিনা, বা তারা শক্তিশালী হওয়ার জন্য তাদেরকে আবার টানছে কিনা, ঢুকে যাচ্ছে কিনা, তাদের জানতে অজান্তে যেটাই হোক, এগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। এবং দল করতে যে মানে এমন কিছু করা যাবে না যাতে অন্য দলরা সেটা কোনো সুযোগ সুবিধা ভোগ করতে এফেক্ট হয়। মানে তার, আমার কথা হলো, মানে ক্ষমতার থেকে বের হয়ে আপনারা দল করেন, এবং সরকারের সুযোগ সুবিধা বাদ দিয়ে। এবং এইটার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো কারণে যে আমি শক্তিশালী হওয়ার জন্য বিগত দিনে কিন্তু অশুভ শক্তিকে যাতে আবার কাছে চলে না আসে। বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তো বিগত যে ফ্যাসিস্ট সরকারের আমলে 16-17 বছর মানুষ মন খুলে কথা বলতে পারেনি, সোশ্যাল মিডিয়ায় লিখতে পারেনি, এই ধরনের অনেক কথা আমরা শুনেছি। তো বর্তমান সময়ে এটার কি অবস্থা বলে আপনি মনে করছেন, এবং আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিনা? মত প্রকাশের যে কোনো স্বৈরাচার বা যে কোনো ফ্যাসিস্টের সময় কিন্তু নিয়ন্ত্রিত হয়, নিয়ন্ত্রিত থাকে, যেটা গত 16-17 বছর ছিল। এবং আমরা তো কথা বলতেও পারিনি, এবং আমার যতটুকু বলছি সেটা প্রচারও করা যায়নি। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বক্তব্য প্রচারের জন্য নিষেধাজ্ঞা ছিল। এবং এটা তো নিশ্চয়ই কোনো একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে হতেই পারে না। তো সবকিছু মিলে, আর সবচেয়ে বড় কথা হলো এখনকার অবস্থা যদি আপনি বলতে চান, যে যারা এখন মিডিয়াগুলো চালাচ্ছে ম্যাক্সিমামই কিন্তু আপনার সেই পতিত স্বৈরাচার সরকারের আমলেই এবং তাদের দোসরের দ্বারাই নিয়ন্ত্রিত ম্যাক্সিমাম। তো এখন তারপরও আমার মনে হয় 16 বছরের বিগত দিনের চেয়ে এখন তো কিছুটা বলতে পারছে বা বলা যাচ্ছে। আবার তারা কতটা আপনার মালিকানার একটা মিডিয়া থেকে আপনি কতটা দিচ্ছেন, সেটাও একটা ব্যাপার আছে। সবকিছু মিলে এখন তো আমি মনে করি সেইভাবে সেই কন্ট্রোলিংটা হয়তো নাই। এখন আপনার মালিক, মানে একটা মিডিয়ার মালিক, আপনি ধরেন একটা টিভি বা একটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মালিক, আপনিও কতটুকু স্বচ্ছতাভাবে কাজ করতেছেন সেটাও দেখার ব্যাপার আছে। আর বিএনপি সবসময় গণতন্ত্রের, মানুষের কথা বলার অধিকার নিয়ে কথা বলে। আর যদি ক্ষমতায় জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসে, অবশ্যই মিডিয়া বলেন, কথা বলার, এগুলা আমার যেটা ধারণা বা আমাদের চেয়ারম্যান সাহেবের যতটুকু আমরা দেখি বুঝি, এটা সবার জন্য ওপেন থাকবে, সবার জন্য খোলা থাকবে। এ ব্যাপারে বোধহয় কোনো বাধা বিএনপি থেকে আসবে বলে আমার মনে হয়। দেশের বর্তমান যে চলমান রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, একই জিনিসের প্রভাবটা কিন্তু সাংস্কৃতিক অঙ্গনেও পড়েছে। তা আপনারা যেহেতু বিএনপির মতো দলের একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থা হিসেবে কাজ করছেন, তো সাংস্কৃতিক অঙ্গনে এটার প্রভাবটা আসলে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে কিছু শিল্পী বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছে, তো এটা কি আসলে নির্দিষ্ট কোনো শিল্পীর
উপরে হচ্ছে নাকি পুরো সাংস্কৃতিক অঙ্গনে এটা প্রভাব পড়েছে বলে মনে করেন? না, এটা ওভারঅল সাংস্কৃতিক অঙ্গনে এরকম কোনো প্রভাব পড়ছে বলে আমি দেখিও না, মনেও করি না। এটা আপনারাও খেয়াল করলে, ভালো করে খেয়াল করলে দেখবেন। তবে হ্যাঁ, যদি দু এক জায়গায় কিছু হয়ে থাকে, শিল্পীরাও কিন্তু বিগত দিনে যারা অতি উৎসাহিত হইয়া, যারা বিভিন্ন একদম ফ্যাসিস্টের দোসর হিসাবে দলীয় মানে কর্মী হিসাবে যারা কাজ করছে, তো তারা যদি এখন আবার প্রকাশ্যে এসে আবার ওই মানুষ কাজকর্ম মানুষকে বুঝাইতে যায় যে সে আবার কি ওদের সাথে ছিল না, বা তারা সে শিল্পী, সেটা তো স্বাভাবিকভাবেই সবাই সাধারণ মানুষ তো সব দেখছে তাদের কর্মকাণ্ড, একটু রিয়াকশন তো হইতেই পারে তাদের প্রতি। এবং শিল্পী আসলে বেসিক্যালি শিল্পী বলতে আমরা যারা শিল্পী তারা তো সবারই একটা সবার দেশের কিন্তু যখন আপনি একদম দল কানা হয়ে যাবেন, অন্য দল অন্ধভাবে আপনি দলের সবকিছু বিবেচনা করবেন, তখন তার সে দলীয় ক্যাডার হয়ে যায়, তখন আর তো শিল্পী সত্তাটা তার থাকে না আমার মনে হয়। সেভাবে তারা অনেকেই কিছু কর্ম করছে, এটা আপনারা মিডিয়া জগতে তো আছেন, আপনারা আরো ভালো জানেন। তো সেই ক্ষেত্রে কিছু কিছু হয়তো হতে পারে, কিন্তু আমাদের থেকে ওই রকম কিছু নাই। এবং আমি ওরকম কিছু ওভারঅল যারা নর্মালি কাজ করে এখনো করতেছে, আমিও তো টিভি ইলেকট্রনিক মিডিয়া টিডিয়া দেখতেছি, তো সেরকম কিছু নাই। যারা অতি উৎসাহিত ছিল তাদের হয়তো কিছু কিছু হতেই পারে, যারা দলীয় ক্যাডার হিসেবে কাজ করছে। বর্তমানে বিএফডিসি এমডি নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারাও এখানে একটা অবস্থান নিয়েছিলেন কিছুদিন আগে, এফডিসি গেটে আপনাদের একটা অবস্থান কর্মসূচি ছিল। তো এই বিষয়টা আসলে আপনারা দলীয়ভাবে বা সাংস্কৃতিক মানুষ হিসেবে কিভাবে দেখছেন? এটা আমাদের আগে এফডিসিতে যারা আছে, মানে এফডিসি যারা কর্মকাণ্ড করেন বিভিন্ন, মানে একদম মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে শিল্পী, তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে অসন্তোষ। কেন অসন্তোষ? যাকে দেওয়া হলো সে প্রথমত হলো বিগত স্বৈরাচারের ফ্যাসিস্টের দোসর, দ্বিতীয়ত হলো তার মানে এই জগতে তার অভিজ্ঞতা বলতে, মানে আমি যতটুকু শুনছি সে একটি মাত্র ছবি পরিচালনা করছেন, এবং সেটাই তার অভিজ্ঞতা, বা সেটাই যেটা ছিল যে শেখ মুজিবকে নিয়ে। তো সেটার পুরস্কার স্বরূপ যদি তাকে এখানে দেওয়া হয়, তাহলে ও স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তার সেটা মেনে নিচ্ছে না। সেভাবে আমরাও চাই না, আমরা তো অবশ্যই চাইবো না, বা একটা সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ কখনোই চাইবো না যে বিগত দিনে যারা আমাদেরকে এই 16-17 বছর এই দেশটাকে দুর্নীতির মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেল, তাদের দোষরা আবার বিভিন্ন জায়গায় আবার প্রতিষ্ঠিত হয়ে আবার সেই অবস্থা ফিরে আসুক। তো সেই কারণেই, স্বাভাবিক কারণে আমরা এটা বলছি যে এখানে এটা পরিবর্তন করা হোক। হতে পারে হয়তো কোনো ভুল কোনো ইনফরমেশনে, আমি এখনো বিশ্বাস করতে চাই আমরা যে এই সরকার জেনে শুনে হয়তো এটা হয় না, হয়তো কোনো ভুল ইনফরমেশনে তারা এটা করছে, এবং সেটা সংশোধন করার সুযোগ আছে, সময় আছে। তাই আমার মনে হয়, আমি এখনো আবারও বলতে চাই যে এটা সংশোধন করা উচিত, এখানে পরিবর্তন করা উচিত। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকের উদ্দেশ্যে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে তাহলে বলবেন। আসলে দেশের মানুষের উদ্দেশ্যে তো বার্তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের দলীয় প্রধান, উনি দিবে। আমার বার্তা দেওয়ার কিছু নেই। আমার যেটা বলার সেটা হলো যে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় কাজ করে যাচ্ছি, এবং স্বাভাবিকভাবেই সেটা দেশের জন্য। এবং আমাদের নেতা যেটা কথা, সেটা বিএনপি কিন্তু ক্ষমতা আসার জন্য, এটা আগেও বলছে, এখনো বলতেছে যে বিএনপি যেটা চায়, মানুষের কথা বলার অধিকার থাক, মানুষের ভোটের অধিকার থাক, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাক, শান্তিপূর্ণ থাক। তো সেক্ষেত্রে আগামী দিনে একটি সুস্থ সুন্দর নির্বাচন আমরা আশা করছি। আমরা আশা করি যে মানুষ যাতে সেখানে সুন্দরভাবে তার মতামতটা প্রকাশ করতে পারে, তার ভোটটা দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা কাজ করছি। এবং এই ক্ষেত্রে দেশের মানুষ যাতে সেই চাওয়াটার সাথে একমত অবশ্যই আছে, তারা যাতে সেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যায়, এটাই সর্বপ্রথম। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথে থাকুন।